সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ আপনাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনির পরিবর্তন অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভাষা বিজ্ঞানীগণ বা ব্যাকরণবিদগণ ধ্বনির পরিবর্তনকে বাংলা ভাষায় দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হলো স্বরধ্বনির পরিবর্তন আর একটি হলো ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন মূলত ঘটে কোথায়? জি, ধ্বনির পরিবর্তন ঘটে মূলত শব্দে। শব্দের কোন কোন জায়গায় ধ্বনির পরিবর্তন হতে পারে? একটি শব্দের প্রথমে, একটি শব্দের মাঝে অথবা একটি শব্দের শেষে, এই স্থান ভেদে শব্দের তিন জায়গায় পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনগুলো হবে কি দ্বারা? জি, স্বরধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে স্বরধ্বনি দ্বারা পরিবর্তন হবে। স্বরধ্বনি কয়টি? বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় মোট 11টি। এই 11টির আ থেকে শুরু করে একবারে উ পর্যন্ত এই 11টির যে কোনো ধরনের পরিবর্তন একটি শব্দে আসতে পারে। সেই সাথে আমরা এটাও জানি যে স্বরধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে স্বরধ্বনির যে সংক্ষিপ্ত রূপ রয়েছে সেটি হলো কার। শব্দের প্রথমে, মাঝে এবং শেষে সাধারণত এই তিন জায়গায় কারের আগমন করতে পারে। তবে শব্দের প্রথমে কখনো কারের আগমন ঘটে না, মাঝে এবং শেষের শব্দের কারের আগমনের মাধ্যমে এই স্বরধ্বনি পরিবর্তন হতে পারে। তাহলে স্বরধ্বনির পরিবর্তন আমরা এখানে 6 ধরনের স্বরধ্বনির পরিবর্তন রয়েছে। তার মাঝে প্রথমটি হলো স্বরাগম। স্বরাগম শব্দের একটু বিশ্লেষণ করলেই যেটি বোঝা যায়, স্বর যোগ আগমন, মানে স্বরের আগমন ঘটবে। আমি বলছি কিছুক্ষণ আগে যে স্বরের আগমন ঘটবে একটি শব্দের শুরুতে, মানে আদিতে, মাঝে অথবা শেষে। যদি আদিতে আসে তাহলে আদি স্বরগম, যদি মাঝে আসে তাহলে মধ্য স্বরগম, যদি শেষে আসে অন্তঃস্বরগম। এবং মধ্য স্বরগমের আরো দুটি নাম রয়েছে, তার মাঝে একটি বিপ্রকর্ষ আর একটি স্বরভক্তি। আমরা প্রথমে স্বরগমের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। স্বরগমের উদাহরণ: স্বরগম, স্বরের আগমন করবে। তাহলে কোথায় কোথায় আগমন করবে? তার মাঝে আদি স্বরগম। জি, একটি উদাহরণ দিচ্ছি আদি স্বরগম, যেমন স্কুল থেকে স্কুল। আমরা অনেকে ম্যাক্সিমাম যদি বলা হয় বলতো স্কেল, বলবে স্কেল। যদি বলা হয় যে বলতো স্টার্ট, বলে স্টার্ট। এইরকম যে অতিরিক্ত স্বরধ্বনির পরিবর্তন আনয়ন করা হয় একটি শব্দের শুরুতে, যদি এইরকম পরিবর্তন হয় যে স্কুল হলো মূল শব্দ, এই শব্দের আগে একটি রস্বই স্বরধ্বনি এসেছে, তাই এই ধরনের পরিবর্তনকে বলা হয় আদি স্বরাগম। মধ্য স্বরাগম, কোনো শব্দের মাঝে যদি স্বরধ্বনি কিংবা কার আসে তবে তাকে বলা হবে মধ্য স্বরগম। মধ্য স্বরগমের উদাহরণ: গ্রাম, গ্রাম থেকে গ্রাম। তাহলে কি শব্দ আসলো একটু দেখুন তো। আমরা যদি গ্রাম শব্দটাকে বর্ণরূপে বিশ্লেষণ করি, গ, এটার নিচে যুক্ত বর্ণ বসন্ত, যুগ্র, যুগ আতে আকার মানে সরায় আ, যুগ্ম। আর গ্যারামে কি কি আছে? গ যুগ, তাহলে গ্যারাম, গ যুগ এ, যুগ র, যুগ আ, যুগ ম। তাহলে এতটুকু ঠিকই ছিল, এখানেও এতটুকু ঠিক, এখানে এতটুকু ঠিক আছে। শুধু এই গ ঠিক ছিল। গ এর পরে নতুন আরেকটি স্বরধ্বনি এসেছে, সেটি নাম হলো এ। কি হিসেবে এসেছে? এখানে কার হিসেবে এসেছে। আর এই যে কারের যে পরিবর্তন, এই পরিবর্তন কোথায় এসেছে? গ এর পরে, অর্থাৎ গ এবং র এর মাঝে মাঝে এসেছে, তাই এটিকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। এই ধরনের পরিবর্তনকে বলা হয় মধ্য স্বরাগম। আরেকটি উদাহরণ দেই, যেমন পি,
যেমন প্রীতি, প্রীতি প্রীতি থেকে হয় প্রীতি। এটি কি রকম? জি, প্রীতিকে যদি আমরা বিশ্লেষণ করি, প্রীতি বর্ণরূপে প যোগ র যোগ দীর্ঘ ই যোগ ত যোগ রস্বইকা। প্রীতি প যোগ রস্বই যোগ র যোগ দীর্ঘ ইকার যোগ ত যোগ ই। তাহলে এতটুকু ঠিকই ছিল, এতটুকু ঠিক ছিল, এতটুকু ঠিক ছিল। এখন প এর পরে অতিরিক্ত একটি রস্বই এসেছে, তাই এই যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনটি কিসের? রস্বইকারের পরিবর্তন, এবং প এর পরে এসেছে, তাই এই ধরনের পরিবর্তনকে বলা হয় মধ্য স্বরাগম। আবার আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, হর্ষ। হর্ষর ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন? হর্ষ থেকে হর্ষ। তাহলে দেখেন আপনারা, হ স হ যোগ র যোগ স, এ হলো হর্ষ। হর্ষ। তাহলে আমরা যদি হর সাথে র এবং স থাকে, তাহলে হ যোগ র যোগ স। এখন এখানে একটু সমস্যা হইতে পারে, এখানেও হ, এখানেও র, এখানে স। এই যে দেখুন নিচে যে একটি হর্ষন্ত রয়েছে, এই হর্ষন্ত দেওয়া মানে হলো যখন একটি বর্ণ যুক্ত বর্ণ হয়, অথবা প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সাথে একটি অবর্ণ থাকে। অবর্ণ বলতে স্বরধ্বনি থাকে। যখন ওই ব্যঞ্জন ধ্বনির নিচে হর্ষন্ত দেওয়া হয়, ধরে নিতে হবে, বুঝে নিতে হবে এখানে অ স্বরধ্বনিটি বিলোপ পেয়েছে, বিলীন হয়েছে। আর যদি না থাকে তাহলে ধরে নিতে হবে এটির সাথে অ রয়েছে। তাহলে রর সাথে একটি অ রয়েছে, এটি বিলীন, এটি দেখা যায় না। তাই এই যে অ বর্ণটির আগমনে এই হর্ষ থেকে হর্ষ শব্দটিতে মধ্য স্বরগম হয়েছে। তো এখন আমরা চলি অন্তঃস্বরগমে। এ তো গেল মধ্য স্বরগম। তাহলে অন্তঃস্বরগম কি? অন্তঃস্বরগম হলো কোনো শব্দের অন্তে যদি স্বরধ্বনি কিংবা কারের মাধ্যমে শব্দের পরিবর্তন হয়, তাহলে ওই পরিবর্তনকে বলা হয় অন্তঃস্বরগম। যেমন দি থেকে দিশা। তাহলে সত্য থেকে সত্যি। তাহলে দুটিকে বিশ্লেষণ করলে দিশ, এটিকে আর বর্ণরূপে বিশ্লেষণ করলাম না। দিশ এর পরে এখানে একটি আকার এসেছে, মানে দিশা, দিশ থেকে দিশা শেষে যুক্ত হওয়ার কারণে এটি অন্তঃস্বরগম। সত্য শেষে সত্যি এসেছে, তাই এই ঋষিকার আসার কারণে এটিকে বলা হচ্ছে, ঋষিকাটা করে শেষে। আমরা জানি হ্রস্ব ইকার সাধারণত শব্দের শেষে উচ্চারিত হয়, কিন্তু বর্ণ হিসেবে বা কার হিসাবে সে যখন কার হিসেবে বসে তখন সংশ্লিষ্ট শব্দের আগে বসে, কিন্তু উচ্চারিত হয় কিন্তু শব্দের শেষে। যেমন সত্য থেকে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি আপনাদেরকে, স যোগ ত নিচে বসন্ত যোগ জ। আর যখন আমরা সত্যিকে বলবো সত্যি, তাহলে স যোগ ত যোগ জ যোগ রস্বই। তাহলে এই রস্বইটি কিন্তু শব্দের জ পরে এসেছে, অর্থাৎ ত এর পরে এসেছে, সরি ত এর পরে এসেছে। তাই এটিকে বলা হয়, তাহলে এটিকে বলা হয়, এটিকে বলা হয় একে অপরের বিপরীত। স্বরাগম মানে স্বরের আগমন ঘটেছে, আর স্বরলোপ মানে স্বরের লোপ পাবে, স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি লোপ পাবে। অর্থাৎ এখানে আগমন যা ঘটেছে, এখন আগমন না ঘটে এখান থেকে একটি বর্ণ চলে যাবে।
যে উদাহরণগুলো আমি দিয়ে রেখেছি, এই উদাহরণগুলো যদি আমি একটু উল্টিয়ে দিই, একটু চিন্তা করুন তো, যদি উল্টিয়ে দিই তাহলে কি হবে? তাহলে উল্টিয়ে দিলে যেটা আসবে, দেখেন, স্কুলকে যদি আমি লিখি স্কুল, তাহলে কি আমি ভুল লিখে ফেললাম? না, আমি ভুল লিখিনি। স্কুল থেকে স্কুল, তাহলে এই স্কুলের ইটা কিন্তু এখানে নেই। তার মানে শব্দের আদিতে একটি স্বরের লোপ পেয়েছে বিদায় এই ধরনের স্বরলোপকে বলা হবে আদি স্বরলোপ। আর যখন মাছ থেকে, ঠিক মাছ থেকে, যেমন গ্রাম থেকে গ্রাম হলো, অনুরূপভাবে এটা এসেছিল মাঝখানে, এখন চলে গেল, তাহলে মাঝখান থেকে চলে গেছে, গ্রাম থেকে যখন গ্রাম হয়েছে তখন এটাকে কিন্তু বলা হচ্ছে মধ্যস্বর লোপ। অনুরূপভাবে যখন অন্তের স্বর লোপ পেল, দিশ থেকে দিশা হয়েছে, এখন দিশা থেকে যখন দিশ হবে, বলুন তো কি? তাহলে সর্বশেষ আকার এখানে লোপ পেয়েছে, আর এটিকে বলা হবে গুরু। অগুরু থেকে আমরা যদি লিখি অগ্রু, তাহলে কি হলো একটু বলুন তো? এটি কি ধরনের পরিবর্তন? জি, এই ধরনের পরিবর্তনকে আমরা বিশ্লেষণ করে বলি অ গো রু। তাহলে অ যোগ গ যোগ রস যোগ র যোগ দীর্ঘ, আর অগ্র অ যোগ গ যোগ র যোগ রস দীর্ঘ। তাহলে কি হলো? কি পরিবর্তন হলো? কোন পর্যন্ত এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, এতটুকু ঠিক আছে, কিন্তু মধ্যে একটি বর্ণ নেই। কোন বর্ণটি নেই? উ বর্ণটি নেই। তাহলে এই উ বর্ণটি মাছ থেকে হারানোর কারণে কি হারিয়েছে? মধ্যস্বর। তাহলে এটাকে কি হয়েছে? মধ্যস্বর। আচ্ছা, এখন আরেকটি উদাহরণ দিব। আপাতত এতটুকুই। এখন আমরা আসি স্বর সংগতিতে। স্বর সংগতি মানে হলো যে একটি স্বরের প্রভাবে যদি আরেকটি স্বরের পরিবর্তন হয় তবে তাকে বলা হবে স্বর সংগতি। সংগতি মানে সংগতিপূর্ণ, কারপূর্ণ। ধরুন আপনার ডান হাতে একটি কলম রাখা আছে, বাম হাতে আরেকটি কলম রাখা আছে। এই কলমটি হয় যদি সাদা, তাহলে কালো কলমের প্রভাবে যদি সাদাটি কালো হয়ে যায়, তাহলে প্রথমটির প্রভাবে দ্বিতীয়টি যখন পরিবর্তন ঘটলো তখন এটাকে বলা হয় প্রগত। প্র মানে প্রথম স্বরধ্বনির প্রভাবে দ্বিতীয় স্বরধ্বনির পরিবর্তনকে বলা হয় প্রগত স্বর সংগতি। দুই পাশে দুইটি রয়েছে, মাঝখানে একটিকে পরিবর্তন করে দিল, তখন এটাকে বলা হবে মধ্যগত স্বর সংগতি। যখন পরেরটির প্রভাবে মানে পিছনেরটির প্রভাবে সামনেরটির পরিবর্তন ঘটবে তখন তাকে বলা হবে পরাগত। তো আলোচনা করা যাক, প্রগত কিছু উদাহরণ দেওয়া যাক। প্রগত আমরা আগে বলছি যে প্রথমটির প্রভাবে দ্বিতীয়টি পরিবর্তন ঘটবে। তাহলে মূলা থেকে যদি আমরা লিখি মুলু, তাহলে কি পরিবর্তন হলো? অথবা তুলা থেকে যদি আমরা লিখি তুলু, তাহলে কি? জি, মূলা ছিল, আমরা মূলাকে যদি বর্ণরূপে বিশ্লেষণ করি মূলা, তাহলে ম যুগ উ যুগ ল যুগ আ মূলা। আর অনুরূপভাবে যদি আমরা মুলুকে বলি তাহলে মুলুকে বিশ্লেষণ করি ম যুগ উ যুগ ল যুগ উ। তাহলে সব ঠিক ছিল, শুধু এই উ কি করেছে? এই উটাকে পরিবর্তন করে উতে পরিণত করেছে, তার মতো করে পরিবর্তন করেছে। তাই এই ধরনের পরিবর্তনকে বলা হয় প্রগত স্বর সংগতি। একটির প্রভাবে প্রথমটির প্রভাবে দ্বিতীয়টির পরিবর্তন। প্রথমটি কি ছিল? রস্য, আর দ্বিতীয়টিকে উ বানিয়ে ফেলেছে। মধ্যগত একটি উদাহরণ, মধ্যগত স্বরধ্বনি, মধ্যগত স্বর সংগতি, মধ্যগত
স্বর সংগতি। উদাহরণ যেমন বিলাতি থেকে বি লিতি, তাহলে কিরকম পরিবর্তন হলো দেখুন, এখানে রস্বইকার ছিল, এখানে রস্বইকার ছিল, দুটির পর মিডিলে যে আকার ছিল এই আকারকে কি বানিয়েছে, তাহলে এখানে রস্বই ছিল, এখানে আকার ছিল, এখানে রস্বই ছিল, তাহলে হইল কি রস্বই যোগ রস্বই যোগ রস্বই। তাহলে এই দুইটির প্রভাব করে আকারকে রস্বইকারে রূপান্তর করেছে, বিদায় এই পরিবর্তনকে বলা হচ্ছে মধ্যগত স্বর সংগতি। এখন সর্বশেষ যেটি রয়েছে পরাগত স্বর সংগতি। পরাগত মানে আমি বলেছি যে শেষেরটির প্রভাবে প্রথমটির পরিবর্তন ঘটবে। জি, তাহলে পরাগত স্বর সংগতি উদাহরণ পরাগত কি হইতে পারে, যেমন দেশি থেকে যদি হয় দিশি, তাহলে কি হলো বলুন তো, এখানে ছিল কি একার, এখানে ছিল ঋষিকার, হইল কি ঋষিকা যোগ ঋষিকার, তার মানে একার পরিবর্তন করে ফেলেছে, এটার প্রভাবে এটা প্রভাবিত হয়ে ঠিক এটাকে সেম বানিয়ে ফেলেছে। তাই এই ধরনের যে পরিবর্তন, এখানে ঋষিকার এটাকে ঋষিকার বানিয়ে ফেলেছে, অর্থাৎ ঋষিকার একাকে ঋষিকার বানিয়ে ফেলেছে। তাই এই ধরনের যে পরিবর্তন হচ্ছে, এই ধরনের পরিবর্তনকে বলা হয় পরাগত স্বর সংগতি। চলুন অপিনিহিতি কি। জি, অপিনিহিত খুবই সহজ। অপিনিহিত হবে কোনো শব্দে পরে ইকার পরের ওকার যুক্ত ব্যঞ্জন কোনো শব্দে পরে ইকার কিংবা ওকার ব্যঞ্জন কোনো শব্দের পরে ইকার বা ওকার এবং যুক্ত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আগে ঋষিকার এবং ওকার যদি আসে তবে তাকে অপিনিহিতি ধ্বনির পরিবর্তন বলা হয়। অনিহিত তাহলে কিরকম, যেমন আজি থেকে আজ, তাহলে কি হলো একটু বিশ্লেষণ করলে আজি থেকে আজ, আ ঠিক আছে, জ ঠিক আছে, এরপর রস্বই, এখানে আ যোগ রস্বই যোগ জ, তাহলে জ এর পরে কি ছিল ঋষিকার ছিল, কিন্তু এখন আসছে আ এর পরে ঋষিকার এসেছে এবং কি হিসাবে রস্বইকার সরাসরি স্বরধ্বনির পদ রস্ব ওকার হিসেবে এসেছে। তাই এই ধরনের পরিবর্তনকে বলা হয় অপিনিহিত। এই ধরনের পরিবর্তনকে বলা হয় অপিনিহিত স্বরধ্বনির পরিবর্তন। অসমীকরণ দুইটি একই স্বরে পুনরাবৃত্তি দূর করার জন্যে নতুন যদি কোনো স্বরের আগমন ঘটে তবে তাকে বলা হয় অসমীকরণ। তবে এখানে মনে রাখতে হবে যে নতুন দুটি যে স্বর আসবে এই দুটি স্বর সমঝাতে হবে, যেমন ট যোগ ট, এটাকে আমরা লিখব ট পা ট, তাহলে কি আসলো এখানে একটা আকারে আসলো। এই ধরনের পরিবর্তনকে বলা হয় অসমীকরণ। যেমন দফ যোগ দফ দপটপ, টফ যোগ টপ টপটপ, তাহলে একটা আকারে পরিবর্তন আসলো। এই ধরনের পরিবর্তনকে বলা হয় কি অসমীকরণ স্বরধ্বনি পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ রিভাইজ দিয়ে ফেলি। আমরা পড়েছি স্বরধ্বনি পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তনের মধ্যে 6 ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। তার মাঝে স্বরাগম হলো স্বরের আগমন, স্বররূপ মানে স্বরের রূপ পাবে, স্বরসংগতি মানে একটির প্রভাবে আরেকটি পরিবর্তন হবে, অপনিহিতি মানে শব্দের মাঝে স্বরধ্বনির আগমন ঘটবে রস্বই অথবা রস্ব, আর অসমীকরণ হলো সমযোজিত দুটি স্বরের মাঝে নতুন আরেকটি স্বর বা স্বরধ্বনি কার আকারে আসবে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু।
আশা করি আপনারা আমার ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং আমার প্রফিশিয়েন্ট মডেল স্কুলের পেজ, যার সৌজন্যে আমি এই ক্লাসগুলো নিয়ে থাকি, এখানে লাইক দিয়ে রাখুন এবং আপনারা প্রতিটি ক্লাসে নোটিফিকেশনে পাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন।